ক্লাস 8 আমরা আজকে রায় মার্টিন প্রশ্নবিচিত্রা 2024-এর অবশ্যই জিওগ্রাফি সেট 2 সেকেন্ড ইউনিট টেস্টে উত্তর সহ অবশ্যই জানবো এবং তোমরা অন্যান্য পর্বগুলো অবশ্যই ডেসক্রিপশন বক্সে পাবে এবং তার সাথে সাথে প্রত্যেকটা সাবজেক্টের ভিডিও পর্ব অবশ্যই ডেসক্রিপশন বক্সে পাবে এবং সাজেশন উত্তর সহ সবকিছু ডিটেলস। যাই হোক, তোমরা সাথে থাকো, আমি তোমাদের সাথে আছি, তোমাদের প্রিয় নিজন স্যার। তোমরা রয়েছে আমাদের সেকেন্ড চ্যানেল একাডেমিয়াতে। ডেসক্রিপশন বক্স থেকে প্রথম চ্যানেল লিংকে চলে যেতে পারো, আরো ডিটেলস তথ্য প্রত্যেকটা সাবজেক্ট অবশ্যই পাবে। চলো আমরা সেট 2 একটু দেখে নিই, তার উত্তর সহ। দেখো, সেট 2 অর্থাৎ বিষ্ণুপুর স্যার রমেশ ইনস্টিটিউশন এইচএস, যেখানে একের দাগের একেরটা বলছে, তুমি যদি মাঝ সমুদ্রে কোনো জাহাজে ডোলড্রামসে থাকো তাহলে তুমি কোন অঞ্চলে আছো? সেটা নিরক্ষীয় অঞ্চলে অবশ্যই। আচ্ছা, নিরক্ষীয় শান্ত বলয় এটা দেখা যায়। পৃথিবীর বৃহত্তম নদী বা যেটা তুমি বলতে পারো দীর্ঘতম, এখানে আমরা বলেছি আমাজন। আর এই যে আয়তনে এইরকমই ব্যাপক পৃথিবীর সব থেকে বড় নীল নদ তোমরা জানো সেটা। এবার দেখো, এইখানে দেখো পৃথিবীর এই যে দক্ষিণ আমেরিকা মহাদেশের যেদিকে পার্বত্য বাধার জন্য প্রশান্ত মহাসাগরের কোনো নদী পতিত হতে পারেনি, সেই দিকটা হচ্ছে দেখো পশ্চিম দিকটা। এবার তাকাও দুয়েরটা, এক শিশির এক প্রকার অধক্ষেপণ, এটা অশুদ্ধ। আচ্ছা, এটা কিন্তু প্রশ্ন পড়ে আবার, শিশির অধক্ষেপণ নয় কেন? জুলাই আগস্ট মাসে আর্জেন্টিনা গ্রীষ্মকাল বিরাজ করে, এটা ভুল, শীতকাল তখন থাকে। এবার দেখো, এইবার বাম স্তম্ভ ডান স্তম্ভ, দেখো এখানে আমাদের দেওয়া আছে বিশ্বের বৃহত্তম নদী উপত্যকা অঞ্চল, যেটা দেখো বি অর্থাৎ টেনিসি নদী, এবং গ্র্যান্ড ক্যানিয়ন সি অর্থাৎ দেখো কলোরাডো নদী, এর গ্র্যান্ড ক্যানিয়ন কলোরাডো নদীতে এটা সৃষ্টি হয়েছে। আর অন্টারিওর হ্রদ এ সেন্ট লরেন্স নদীতে। পৃথিবীর কসাইখানা ই নিশ্চয়ই শিকাগোকে। ডেয়ারি শিল্প গড়ে উঠেছে ডি অর্থাৎ দেখো উইসকনসিন, এইটা দেখো। তো এই হলো ছক পূরণ। এবার তারপরে দেখো শিশিরাঙ্ক কাকে বলে 45 পাতা, এইগুলো কিন্তু তোমাদের আমি একটু উত্তর দেখিয়ে দেবো কোথায় কি আছে এবং সেই অঞ্চলটুকু অবশ্যই তোমরা জানতে পারবে। দেখো শিশিরাঙ্ক কাকে বলে, এই যে ছোট্ট করে দেওয়া আছে শিশিরাঙ্ক কাকে বলে, 45 পাতায় শিশিরাঙ্ক, যে তাপমাত্রায় বায়ু সম্পৃক্ত হয় তাকে শিশিরাঙ্ক বলে, একদম ছোট্ট করে দেওয়া আছে। অধক্ষেপণ বলতে কি বোঝো সেটা পরের পাতায়। অধক্ষেপণ এই যে উপরে একদম ছোট্ট করে এক্ষুনি বলছিলাম, এই যে উপরে পৃথিবীর অভিকর্ষের টানে বায়ুমণ্ডল থেকে জলকণা বা বরফকণা তরলা কঠিন অবস্থায় ভূপৃষ্ঠে নেমে আসে, একে অধক্ষেপণ বলে। এইটা এবং তারপরে দেখো চিনুক, এটা তোমাদের 40 পাতায় আমরা পাবো। এটা কিন্তু আমি মুখে বলে দিতে পারি, কিন্তু এখানে তোমাদের একটু দেখানোর বিষয় আছে। এই যে চিনুক, এইটা হচ্ছে বারবার রকি পার্বত্য অঞ্চলের উষ্ণ বায়ুকে চিনুক বলে, আর বাকিগুলো কিন্তু পড়তে পারে, এগুলো একটু দেখে রাখবে, এই জন্য তোমাদের দেখাবো বলছিলাম। তো যাই হোক, তো এই জন্য চিনুক, রকি পার্বত্য অঞ্চল প্রবাহিত উষ্ণ বায়ুকে চিনুক বলে, এটা লিখেও রেখেছিলাম। এইবার 5 দাগের দেখো চেরাপুঞ্জি ও শিলং, এদের মধ্যে দূরত্ব এত বেশি হওয়া সত্ত্বেও কেন এরকমই? তো অর্থাৎ সত্ত্বেও ওদের পরিমাণগত তারতম্য, বৃষ্টিপাতের তারতম্য, এই যে এইখান থেকে উত্তর পূর্ব ভারতের মেঘালয় রাজ্যের খাসি পাহাড়ের দক্ষিণ ধারে অবস্থিত চেরাপুঞ্জি আর তার উত্তর ধারে অবস্থিত শিলং এর দূরত্ব প্রায় 56 কিমি, কিন্তু চেরাপুঞ্জির গড় বার্ষিক বৃষ্টিপাত এত, কিন্তু শিলং এর গড় বার্ষিক বৃষ্টিপাত এইটা। তো এইবার বলছে কেননা এইগুলো বৃষ্টির ছায় অঞ্চল, একটা হচ্ছে বৃষ্টির ছায় অঞ্চলের মধ্যে পড়বে, আর একটা এই যে তোমার প্রতিবাদ ঢাল অর্থাৎ শৈলোচ্চ বৃষ্টিপাতের মধ্যে পড়বে, সেই ব্যাপারটা এই জায়গাটা আছে। এইটা পুরো তোমরা একটু দেখে নেবে, অনুবাদ ঢাল প্রতিবাদ ঢাল। তাহলে নিশ্চয়ই যেখানে প্রচুর বৃষ্টিপাত হচ্ছে সেটা হচ্ছে তোমাদের এই যে যেখানে প্রচুর বৃষ্টিপাত হয় শৈলোচ্চ বৃষ্টিপাত, যেটা এইটা এই ছবিটা দেখলেও তোমরা বুঝতে পারবে এখানে কোন দিকে প্রচুর বৃষ্টিপাত হয়, সেটা ওইখানে ওটা দিতে হবে। আচ্ছা, এইবার আমাজন নদীর মোহনায় বদ্বীপ সৃষ্টি হয়নি কেন, যেটা সাধারণত 100 পাতা আমরা একটু দেখে নেবো কেন বদ্বীপ সৃষ্টি হয়নি। এইখানে দেখো, এই যে এইখানে এটা কিন্তু সেট 1-এও পেয়েছিলাম, এই যে এইখান থেকে এইটুকু তোমাদের দিতে হবে, এটা কিন্তু 100 পাতায় আছে। তো এবার তারপরে আমরা একটু জেনে নেব, যেমন পরের অংশ দেখো সমুদ্র স্রোত কিভাবে দক্ষিণ আমেরিকা মহাদেশের জলবায়ুকে প্রভাবিত করেছে। এইখানে দেখো এই সমুদ্র স্রোত, এই যে এখান থেকে এই পয়েন্টটুকু তোমরা একটু দেবে, সমুদ্র স্রোত এই ব্যাপারটা তোমরা একটু দেবে, কোন দিক দিয়ে কোন দিকে মানে প্রবাহিত হয়েছে। এবং তারপরে দেখো, এবার দেখো সমুদ্র স্রোত কিভাবে, এটা বললাম। এবার বায়ুর চাপ বলয়ের সঙ্গে নিয়ত বায়ু প্রবাহের চিত্র বলছে, এটা হচ্ছে 36 পাতায় আমরা একটু দেখে নেবো। দেখো এই যে এখানে একটা চিত্র আছে, এই যে এই ছবিটা তোমরা দিতে পারো, এই ছবিটার কথা বলছে চিত্র। এবং দেখো 39 পাতায় যেটা
তোমরা আরেকটা দেখো, এই যে 39 পাতায় বলছে সাময়িক বায়ু শ্রেণীবিভাগ করে যে কোনো একটি বায়ু সম্পর্কে একটি সম্বন্ধে চিত্রসহ আঁকতে বলছে। তো সাময়িক বায়ু সম্পর্কে, সাময়িক বায়ু এই যে উপরে লেখা আছে না সাময়িক বায়ু, এবার সমুদ্র বায়ু চিত্র অঙ্কন করতে বলছে, এই যে দুটো ছবি, এবং সমুদ্র বায়ু স্থলবায়ু কোনো একটা তোমরা পার্টিকুলার এটা দিয়ে দিতে পারো। তো এটা সাধারণত আমি একটু ছোট করে তোমাদের দেখাচ্ছি, দেখে নাও কোন বায়ুর কি সমুদ্র বায়ু স্থলবায়ুর বৈশিষ্ট্য, এই যে বৈশিষ্ট্যগুলো দিতে পারো। এইখানে উপরে একটু সমুদ্র বায়ু কি আর স্থলবায়ু কি এই পাঠটুকু একটু দিয়ে দেবে তোমরা। তো চলো, এইটা গেল তোমাদের সেট 2। আমরা এবারে অবশ্যই সেট 3 আসবো। বর্ধমান মিউনিসিপ্যাল হাই স্কুলের সবই উত্তর করা আছে অবশ্যই, মানে আগামী ভিডিও পর্বে অবশ্যই পাবে। সাথে থাকো সাবস্ক্রাইব করে, আর ডিসক্রিপশন বক্স ফলো করতে থাকো, সেখানে প্রত্যেকটা তথ্য দেওয়া থাকছে। চলো।